নমস্কার। আর্ট অ্যান্ড লাইফ অফ সুদেষ্ণা চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানিয়ে আমরা আবার ফিরে যাব নেতাজির কাছে, ভগবানজির কাছে, গুমনামি বাবার কাছে। বিগত কয়েক সপ্তাহ ধরে আমরা নেতাজিকে আরও একবার তার অন্তর্ধান রহস্য, তিনি যে বেঁচে ছিলেন তার প্রমাণগুলো, এগুলো নিয়েই পাঠ করে আসছি। আমি শোনাচ্ছি পড়ে জার্নালিস্ট কুণাল বসুর লেখা সুভাষ ফিরেছিলেন, আজ শেষ পর্ব। আমরা আগে শুনে নিই, নেতাজি কেন ফিরে আসেননি। নেতাজি সম্পর্কে বলতে গেলে অনেক কিছু বলতে হয়। আমার সামান্য জ্ঞান বুদ্ধি, অপটু লেখনী তার মতো বিরাট চরিত্রকে কিভাবে তুলে ধরবে সেটা ভেবেই নেতাজির সম্পর্কে বলা থেকে বিরত রইলাম। আমার সাংবাদিক জীবনের শুরু থেকেই নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান বিষয়ে গভীর আগ্রহ ছিল এবং সেই আগ্রহের বহিঃপ্রকাশ যত বেড়েছে তত বুঝতে পেরেছি এই বিরাট মহামানবকে ধরার বোঝার ক্ষমতা সত্যিই আমাদের কতটুকু। কিন্তু নেতাজি যদি ফিরে আসতেন এবং আমাদের প্রধানমন্ত্রী হতেন তাহলে কি হতো সেই বিষয় নিয়ে বহু তর্কে একাধিকবার জড়িয়ে পড়েছি। তারপর যখন উত্তরপ্রদেশে গেছি, ফৈজাবাদের রামভবনের সামনে দাঁড়িয়েছি, সেই সব মানুষদের সঙ্গে কথা বলেছি যারা ভগবানজির সান্নিধ্য পেয়েছেন বা কোনো না কোনোভাবে ভগবানজির সঙ্গে যুক্ত হয়েছেন, তখন বুঝতে পেরেছি আমরা আমাদের দিক থেকে দাঁড়িয়ে এই বিরাট মহামানবকে ধরার চেষ্টা করছি। আসলে এই বিষয়টা অন্ধের হাতি দর্শনের মতো। আমরা যা ভাবি, আমরা আমাদের ইহজাগতিক চেতনা থেকে যা চাই, আমরা নেতাজিকেও সেই রকম ভাবছি। তার মতো মানুষকে প্রকৃতপক্ষে চেনা কি সত্যিই আমাদের পক্ষে সম্ভব? আসলে বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা যে রাজনীতি বা রাজনীতিবিদদের দেখি, নেতাজির ভাবধারা এবং তৎকালীন সময়কাল সব কিছু থেকেই আলাদা ছিল। ছোট থেকেই অন্তত এক দৃঢ় মানসিকতা এবং শিক্ষক ও পিতামাতা থেকে এমন কিছু উপলব্ধি নেতাজি গ্রহণ করেছিলেন যা সুভাষকে পরবর্তীকালে এমন একটা পর্যায়ে পৌঁছে দিতে সাহায্য করেছিল। সেগুলো হলো তার নীতিবোধ, তার বিবেক, তার জ্ঞান, তার আদর্শ এবং সর্বোপরি তার দেশপ্রেম। সুভাষচন্দ্র আইসিএস পাশ করার পর তার জীবনের যে বাঁক তাকে এক নতুন ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছিল, সব কিছুকেই ছেড়ে তিনি দেশমাতৃকার বন্দনায় বা দেশকে স্বাধীন করার ব্রত নিয়ে এগিয়ে যান। এর পূর্ববর্তী সময়ে যদি আমরা নেতাজিকে দেখি, মানুষটি দেশহিতের কথা তখন ভাবছেন আধ্যাত্মিকতার কথা, ভগবানকে খুঁজছেন। যে সুভাষকে ভগবানকে খুঁজতে গিয়ে বহুবার গৃহত্যাগ করতে দেখেছি তার জীবনীতে। যদি আমরা হেমন্ত কুমার সরকার ও তার অভিন্ন হৃদয় বন্ধু দিলীপ কুমার রায়ের গ্রন্থ পড়ি, তাহলে দেখতে পাব সুভাষচন্দ্রের মধ্যে এক অনির্বচনীয় আধ্যাত্মিকতা এবং ইহজগৎ এবং পৃথিবীর প্রতি বহু প্রশ্ন ছিল। সেই প্রশ্নের টানে বহুবার তিনি ঘর ছেড়েছেন। সুদূরের পিয়াসীর মতো তিনি ছুটে চলেছেন অনন্তের দিকে, যে অনন্তের যাত্রা সুদূর প্রসারী। সেই অনন্তকে ধরার মতো ক্ষমতা কি আমাদের সাধারণ বুদ্ধিতে সম্ভব? মনের মধ্যে সেই চঞ্চলতা বারবার কাজ করেছে সুভাষচন্দ্রের। কিন্তু যখন তিনি বুঝেছেন যে দেশের স্বাধীনতাই তার জীবনের সবথেকে বড় লক্ষ্য, তখন তিনি তার সমস্ত সুখ সব কিছু জলাঞ্জলি দিয়ে দেশকে স্বাধীন করার পথে এগিয়েছেন। তার সেই স্বাধীনতা কি শুধু সাধারণ স্বাধীনতা? একটি মানুষ কটকে জন্মেছেন, এই ভবানীপুরেই বড় হয়ে উঠেছেন। পরবর্তীকালে তিনি আজাদ হিন্দ সরকার গঠন করেছেন। আজাদ হিন্দ ফৌজকে নিয়ে ভারত জয় করার স্বপ্ন দেখেছেন। শুধু স্বপ্নই নয়, বাস্তবে তিনি তা করেও দেখিয়েছেন। যদিও ইতিহাসে সেই কথা লেখা হয়নি, কিন্তু এই মানুষটি যদি ভারতের প্রথম প্রধানমন্ত্রী হতেন বলাটা কোথাও হয়তো ভুল, হয়তো অবিভক্ত ভারতের প্রথম
প্রথম প্রধানমন্ত্রীর নামটা লেখা হয়নি শুধু, কিন্তু অবিভক্ত ভারতের প্রথম প্রধানমন্ত্রী সুভাষচন্দ্রই ছিলেন। কারণ পৃথিবীর 11টি দেশ যে আজাদ হিন্দ সরকারকে মান্যতা দিয়েছিল, তা পরবর্তী সময়ে ভারত সরকার না মানলেও এটাই তো বাস্তব। যদিও বর্তমানে কেন্দ্রীয় সরকার তা মুখে বলেন, কিন্তু লিপিবদ্ধ করেননি। সুভাষচন্দ্র একাধারে আধ্যাত্মিক, দক্ষ রাজনৈতিক, সমরাস্ত্র চালাতে জানেন। তার শিক্ষা, তার পুঁথিগত জ্ঞান, সে বিষয়ে তো আমরা সকলেই ওয়াকিবহাল। তিনি একজন দার্শনিক, সমসাময়িক বিশ্বের রাজনীতিবিদদের সঙ্গে যাকে এক আসনে বসানো যায়। দেশ সম্পর্কে, আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে যার সেই সময় সম্যক জ্ঞান ছিল, এবং সর্বোপরি মানুষটির মধ্যে আবেগ ভরেছিল। বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা এত আবেগপ্রবণ মানুষ বা রাজনীতিবিদ খুব একটা দেখি না। আসলে স্বার্থের সংঘাতে প্রতিনিয়ত মানুষ যখন এক মানুষকে হত্যা করতে পর্যন্ত পিছুপা নয়, সেই সময় নেতাজি সুভাষচন্দ্রের আদর্শ কতটুকু আমাদের স্পর্শ করে। তাই সুভাষচন্দ্র যদি প্রধানমন্ত্রী হতেন, তাহলে একাধারে আমরা এতগুলো গুণসম্পন্ন একজন ব্যক্তিকে ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে পেতাম। স্বাধীনতা পরবর্তী সময়ে সুভাষচন্দ্র কোথায় ছিলেন, কী হয়েছিল, অনেকেই জানেন না, যার কোনো নিশ্চয়তা নেই। কিন্তু নেতাজিকে নিয়ে গবেষণা করতে গিয়ে এইটুকু দেখেছি যে ভারতের স্বাধীনতা পরবর্তী সময় কেমন হবে তা নিয়ে যথেষ্ট পড়াশুনো, যথেষ্ট চিন্তাভাবনা ছিল তার। যখন অযোধ্যার রামকথা সংগ্রহালয়ে গিয়েছি, দেখেছি সেই ঘরে কত বই, কত কাগজপত্র, ম্যাগাজিন, সারা পৃথিবীর ইতিহাসকে বারবার ছিন্ন ভিন্ন করেছেন মানুষটা। খুঁজছেন অনন্ত জ্ঞান, যে জ্ঞান মানুষের হৃদয়কে পবিত্র করে সূর্যের আলোর মতো আলোকিত করে। তার সবচেয়ে বড় উদ্বেগ যে বিষয়টা নিয়ে, তা হলো দুর্নীতি। কঠিন সময়ের মধ্যে দিয়ে ছিনিয়ে আনা স্বাধীনতা রক্ষা করতে গেলে দুর্নীতি কোথাও যেন ভারতে জাঁকিয়ে না বসে। আজকের ভারতবর্ষ দেখে মনে হয় নেতাজি কোথায়? এই দুর্নীতিগ্রস্ত পৃথিবী, এই লোভ, লালসা, ঘৃণা চারিদিকে যখন আমাদের আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে, তখন আমরা কোন নেতাজিকে চাই? এই বিষয়টি নিয়ে বারবার ভেবেছেন সুভাষচন্দ্র, এবং পরবর্তী সময়ে তার অবর্তমানে সেই ঘটনাই ঘটেছে। দূরদৃষ্টি সম্পন্ন সুভাষ পূর্ণ স্বরাজের পক্ষে ছিলেন। যদিও ইতিহাস বলে আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু বাস্তব বলে আমরা ডমিনিয়ন স্ট্যাটাস পেয়েছিলাম। যদিও সময়ের সঙ্গে সঙ্গে তার অনেক বদল হয়েছে, কিন্তু পূর্ণ স্বরাজের যে দাবি, তা কখনো পূরণ হয়নি। তাই ভারতকে স্বাধীনতা পরবর্তী সময়ে এমন অনেক পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল, যেগুলো নেতাজি থাকলে হয়তো হতো না। ভারতবর্ষের স্বাধীনতা পরবর্তী সময়ের সবচেয়ে বড় সমস্যা সেটা ছিল প্রিন্সলি স্টেট, এবং সেই সমস্ত প্রদেশকে একসঙ্গে নিয়ে থাকা, রাজনৈতিক ভেদাভেদ, ধর্মীয় ভেদাভেদকে দূরে সরিয়ে একটা গোটা জাতি গঠন করা। সেটা কিঞ্চিৎ সফল হলেও সম্পূর্ণ সফল হয়নি। কারণ আমরা জানি, স্বাধীনতা পরবর্তী সময় থেকেই পাকিস্তানের সঙ্গে যে সম্পর্ক, তা দিন দিন খারাপ হতে শুরু করে, এবং যা আজও আমাদের যন্ত্রণা দিয়ে থাকে। সুভাষচন্দ্র থাকলে হয়তো তা হতো না, কারণ দেশের বিষয়ে সম্যক ধারণা মানুষটির ছিল, এবং স্বাধীনতা কুড়িয়ে পাওয়া বা স্বাধীনতাকে শুধুমাত্র পেয়েছি বলেই যথেচ্ছাচার করব, সেরকম মানসিকতার মানুষ সুভাষচন্দ্র ছিলেন না। সুভাষচন্দ্র বুঝেছিলেন স্বাধীনতা কিভাবে আনতে হয়। সুভাষচন্দ্রের জন্যই স্বাধীনতা এসেছিল, এবং এই বিষয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই। এটা পরিষ্কার যে ভারতকে শুধু মানচিত্রের চোখেই সুভাষচন্দ্র দেখেননি। জাতিসত্তা, আবেগ, ভবিষ্যৎ সব কিছু পরিকাঠামোতে সুভাষ ভারতকে বাঁধতে চেয়েছিলেন। যেদিন ভারত স্বাধীন হবে, সেদিন ভারতকে কী রূপে তিনি দেখতে চান, তার কাছে সেটা পরিষ্কার ছিল। তার পরবর্তী সময় ভারতের তৎকালীন নেতৃত্বের কাছে
যেটা পরিষ্কার ছিল না বলেই যেন তেন প্রকারেণ বহু সমস্যার সম্মুখীন হতে হয়েছিল ভারতকে। বহু রক্তক্ষয়ী আন্দোলন, একের পর এক রাজনৈতিক পালাবদল, একের পর এক দুর্ভিক্ষ, একের পর এক সংকট স্বাধীনতা পরবর্তী সময়ে দেশ দেখেছে। তার অন্যতম কারণ ছিল দূরদৃষ্টির অভাব। কিন্তু সুভাষচন্দ্র যদি প্রধানমন্ত্রী হতেন, তাহলে সমস্ত গুণসম্পন্ন এই মানুষটির চেতনা শক্তি ভারতকে এক উন্নততর দেশে পরিণত করতে পারত। আমরা অনেকটাই পিছিয়ে রয়েছি। যে শক্তিকে ব্রিটিশ সাম্রাজ্যবাদের মতো ক্ষমতাও কখনো নাগালে আনতে পারেনি, সেই মানুষটি যখন আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের প্রধানমন্ত্রী হয়ে দাঁড়াতেন, ভারতের বুকের গর্ব আরও অনেক ইঞ্চি বেড়ে চওড়া হয়ে যেত। স্বাধীনতার ইতিহাসে যেমন সুভাষচন্দ্রকে আমরা স্মরণ করি, তেমনি ভারতের এমন একজন নাগরিক হিসেবে গর্ববোধ করতাম যে সুভাষচন্দ্র আমার প্রধানমন্ত্রী ছিলেন। তাই তৃতীয় বিশ্ব নয়, এমন এক বিশ্বে বাস করি যার নাম ভারত, এবং গর্বের সঙ্গে তা উচ্চারণ করতেই হয়। বর্তমান সময়টা অনেকটাই বদলে গেছে। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আজও যারা বলেন কেন উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় নিজেকে আত্মগোপন করে রাখলেন সুভাষচন্দ্র, কেন তিনি বেরিয়ে আসলেন না, তাদের দিকে আমি একটা প্রশ্ন ছুড়ে দিতে চাই। যখন সুভাষচন্দ্র আমাদের দেশের জন্য লড়াই করছিলেন, তখন কত মানুষ, কজন রাজনৈতিক নেতা তাকে চিনেছিলেন, চেয়েছিলেন? কজন তার পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন? কজন রাজনীতিবিদ, কজন সাধারণ মানুষ তার জন্য লড়াই করেছেন? আমি বলছি না তার জন্য লড়াই হয়নি, অনেক লড়াই হয়েছে। সমর গুহ থেকে শুরু করে সুনীল দাস, লীলা রায়, বরুণ সেনগুপ্তরা তার জন্য লড়াই করেছেন, কিন্তু সেদিনও তারা ছিলেন সংখ্যালঘু। আজও তার জন্য লড়াই করেন তারা সংখ্যালঘু। এর কারণটা কি জানেন? সুভাষচন্দ্রের জন্য লড়াই করলে কিছু পাওয়া যায় না। সব কিছু চাওয়া পাওয়ার ঊর্ধ্বে উঠে শুধুমাত্র আদর্শ আর ভালোবাসার টানে সুভাষচন্দ্রকে জন্য লড়তে হয়। এই পৃথিবীতে আদর্শ আর ভালোবাসার জন্য যারা লড়ে তারা তো সবসময় সংখ্যালঘু। সুভাষচন্দ্রের আদর্শে চলা মানুষরা সেদিনও ছিলেন সংখ্যালঘু, আজকেও তারা সংখ্যালঘু। এই সমাজ, এই রাষ্ট্র, এই ব্যবস্থার চাপে বারবার তাদেরকে ছিন্ন ভিন্ন হতে হয়। কিন্তু এটাই সুভাষচন্দ্র। এত অবহেলা, এত যন্ত্রণার মধ্যেও তিনি অকৃত্রিম। তিনি বেঁচে থাকেন এই ভয়ার্ত পৃথিবীতে একমাত্র মুক্তিকামী পুরুষ হিসেবে, যার উজ্জ্বল মুখের দিকে তাকালে আমাদের মনে আশা, ভরসা জেগে ওঠে। কেন সুভাষচন্দ্র ফেরেননি? সুভাষচন্দ্র জানতেন ভারতবর্ষ যেদিকে গিয়েছে, ভারতবর্ষ যে পরিস্থিতির মধ্যে পড়েছে, তার মধ্যে তিনিও যদি আসেন, এই দেশকে উদ্ধার করা তার পক্ষে সম্ভব নয়। যে জীবনকে তিনি ছেড়ে এসেছেন, সেই জীবনে যখন তিনি কাজ করেছেন, সেই পরিস্থিতি অনেক পাল্টে গিয়েছে। তিনি যে পরিস্থিতিতে উত্তরপ্রদেশে ছিলেন, সেই পরিস্থিতিতে তিনি নতুন করে তার জীবন শুরু করেছিলেন। সেই জীবন আধ্যাত্মবাদের জীবন। সেই জীবন ইহজাগতিক সমস্ত চেতনা, সমস্ত জাগতিক ইচ্ছা থেকে নিজেকে মুক্ত করে এক অনন্ত, এক মহৎ সৃষ্টির সঙ্গে নিজেকে মেলানোর জীবন। জীবনে জীবন যোগ করা, সেই জীবনে জীবন যোগ করার অপূর্ণ সাধনাকেই তিনি নিভৃতে পালন করে গিয়েছেন। সেই সাধনার কতটুকু আমরা বুঝি? যে সাধনা অনন্তের সঙ্গে আমাদের যোগ করে, সেই সাধনাকে বোঝার মতো শক্তি যদি আমাদের থাকতো, তাহলে আমরা বুঝতাম কেন সুভাষ ফেরেননি। আজ সমাপ্ত হলো, মনটাও ভারাক্রান্ত হলো। চারিদিকে যখন এত নিকৃষ্ট মানের মানুষকে দেখি, এত নিকৃষ্ট মানসিকতার মানুষকে দেখি, যারা এই মানুষটাকে নিয়ে দিনের পর দিন নোংরামি করে চলেছে, নোংরা কটূক্তি করছে, তাদের জ্ঞান কতটুকু, তাদের দেশপ্রেম কতটুকু, বলতে লজ্জা করে না তাদের? ঘৃণা হয়, ধিক্কার জানাই তাদের। ছি! আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি একটু আবেগের মধ্যে চলে এসেছি। না, এই মানুষটার অপমান সহ্য করতে পারি না, নিতে পারি না।
যদি আমার ক্ষমতা থাকতো সবাইকে একসাথে দড়ি বেঁধে মানে কী যে করতাম আমি নিজেও জানি না। মানে এই নিকৃষ্ট মানুষগুলো, ছি ছি ছি। যাই হোক, আজকে আমাদের সুভাষ ফিরেছিলেন বইটি পাঠ করার মানে আমি পাঠ করলাম, সমাপ্ত করলাম। আপনারা কমেন্ট করে জানান কেমন লাগলো। পরবর্তী সময়ে পরবর্তী সপ্তাহ থেকে আরও নানান বিষয়ে আমরা জানবো, শুনবো, দেখব। অনেক কিছুই আমাদের শুনতে হবে জ্ঞানের পরিধি বাড়াবার জন্য। তাহলে আজ শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি আমি সুদেষ্ণা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনতে থাকুন, সঙ্গে থাকুন। গুড নাইট।